আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে। মধ্যরাতেও স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। নিষিদ্ধের প্রজ্ঞাপন ছাড়া ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এছাড়াও বিকেল ৩টায় শাহবাগ সহ সারা দেশের বিভিন্ন পয়েন্টে গণজামায়াতের ডাক দেওয়া হয়েছে। মধ্যরাতেও স্লোগানে উত্তাল শাহবাগ। এনসিপি, ইনকিলাব মঞ্চ ও অন্যান্য সংগঠনের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে জড়ো হন ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রতিধ্বনিত হয় স্লোগানে। রাতে বড় প্রজেক্টরে দেখানো হয় ডকুমেন্টারি। সেখানে স্বৈরাচার সরকারের গত ১৬ বছরের গুম খুনের তথ্যচিত্র তুলে ধরা হয়। সবার সঙ্গে বসে তা দেখেন সমাবেশের ডাক দেয়া এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। জুলাইয়ের আন্দোলন চলাকালে আবু সাইদ মীর মুগ্ধ, ওয়াসিম সহ বীরদের স্মৃতি ভেসে ওঠে এলইডি স্ক্রিনে। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। 2013 সালে আমার দেশ প্রতিবেদন করেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আর আমরা এবার বলবো শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি। যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ এনেছিল, এই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচিত হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ আমলের ভুক্তভোগীদের শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান জুলাই আন্দোলনের নেতারা। বিডিআর হত্যাকাণ্ড থেকে ফেলানির ঝুলন্ত লাশ, 2013 শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে রক্তাক্ত জুলাই। ছাত্র জনতার প্রশ্ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর কত রক্ত প্রয়োজন? ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল ও সংগঠন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে শাহবাগ মোড়ের পরিস্থিতি জানাবেন, নেতাকর্মীরা কি বলছেন? আমরা এই মুহূর্তে সংযোগটি স্থাপন করতে পারছি না। পরবর্তীতে সংযোগটি স্থাপন হলে আমরা আবারও ফিরে আসবো আরাফাতের কাছে। যাচ্ছি পরের খবরে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান বিক্ষুব্ধরা। শুক্রবার বিকেলে চট্টগ্রামের ১৬ শহর থেকে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার দিকে নগরীর ২ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে তারা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করার পাশাপাশি গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় বিক্ষুব্ধরা। একই দাবিতে বরিশালের নথুল্লাবাদ এলাকায় ১.৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারের ইয়ামিন চত্বরে ঢাকা আরিচা মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এদিকে দুপুরে রাজশাহী, খুলনা, সিলেট, কুমিল্লা, দিনাজপুর ও কিশোরগঞ্জেও বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরাফাত রহমান। আমরা যাচ্ছি তার কাছে। আরাফাত, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন। আচ্ছা, আমরা এখানে আছি। এখানে ধরেন আমরা এই যে পেছনে যে অংশটা, অর্থাৎ মেট্রো রেলের ছায়ার নিচে যে অংশটা দেখছেন, এই অংশটাতে মূলত এখন আন্দোলনটা এই অংশটাতে আছে। সকাল সকাল আমরা যেটা দেখেছি যে শাহবাগে ঢোকার যে সবগুলো রাস্তা আছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগে ঢোকার যে রাস্তাটা, সেইখানে পুলিশ নিজেরাই যে ব্যারিকেড দেয়, সেই ব্যারিকেড দেওয়া রয়েছে। বাম পাশে যেটি শিশু পার্কের পাশে সেটিও ব্যারিকেড দেওয়া রয়েছে, এবং আমাদের ডান পাশেও এখানে পুলিশ যে দিয়ে ব্যারিকেড দেয়, এটা ব্যারিকেড দেওয়া রয়েছে। এখানে এখন হচ্ছে মূলত 3টি সংগঠন। একটি সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম, জমিয়াতুল উলামা ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কথা বলছে। সকাল থেকে এখানে যেই দাবিটি করা হচ্ছে যে আগামী ঈদ, অর্থাৎ কোরবানির ঈদের আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আপনি জানেন যে মানবতা বিরোধী হত্যার অভিযোগে তার সাজা হয়েছে এবং আপিলের বিষয় রয়েছে।
সেই দাবিটা এখানে দেওয়া হচ্ছে। একটু আগে এখানে স্লোগান করে সেইটি দেওয়া হয়েছে, অর্থাৎ আজহারুল ইসলামের যেই মুক্তি, ঈদের আগে মুক্তি দেওয়ার কথা বলা হচ্ছে এবং এর পরবর্তীতে যে স্লোগানে দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলা হচ্ছে। যে গতকালকেও যেই আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে এখানে মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ মুক্তি, বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে যাওয়া, এইসব বিষয় নিয়ে ওনাদের ক্ষোভ রয়েছে এবং ওনারা বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত এখানে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছাড়া তারা এখান থেকে যাবেন না। এবং এই ব্লকেজ যারা আছে তারা বলছেন যে এটা শাহবাগ ব্লকের নামে পরিচিত করছেন, এই শাহবাগ ব্লকেট চলবে এবং মোটামুটি এখানে স্লোগান আর স্লোগানে মুখর করে রাখা হয়েছে। তবে এই যে ব্লকেট রয়েছে শাহবাগ মোড়টা কোনোভাবেই পাস করা যাচ্ছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং হচ্ছে রুগীবাহী যেসব ভ্যান বা সিএনজি রয়েছে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা বিভিন্ন সময় শাহবাগে হাসপাতাল, আপনি জানেন যে এখানে 3টি হাসপাতাল রয়েছে, এই 3টি হাসপাতালে আসলে রোগীরা যাচ্ছেন। তবে এই মূল সড়কটি অর্থাৎ শাহবাগ মোড়টি বন্ধ হওয়ার কারণে আশেপাশে যানজটের বেশ কঠিন যানজটের তৈরি হয়ে গেছে সকালেই এবং দিন বাড়তে বাড়তে এটি আরো বাড়বে বলে আমাদের মনে হচ্ছে। তবে সর্বশেষ এটা বলা যায় যে এখনো পর্যন্ত এখানে স্লোগান চলছে, নেতাকর্মীরা আসছেন এখানে এবং ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম আর জমিয়তুল ইসলাম এই 3টি সংগঠন মোটামুটি এখান থেকে ঘোষণা দিচ্ছেন তারা এটিএম আজহারের মুক্তি এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলছেন। শাহবাগ থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ডে জামাতের ডাকা প্রতিবাদ সভায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় আহত হয়েছে 12 জন। শুক্রবার বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় জামাত ইসলামী নেতা শহীদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামাতের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন হয়। বিকেলে সমাবেশস্থলে 20 থেকে 30 জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জামাত নেতা মোহাম্মদ আলী ও আব্দুল সালাম সহ 10 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের সহযোগীদের দেশ ত্যাগে সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ির বার্ক অডিটোরিয়ামে খ্রিস্টান সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ি বার্ক মিলনায়তনে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ক্রান্তিলগ্নে ধর্ম নিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে, আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচারদের দোসরদের দেশত্যাগে সুযোগ করে দিচ্ছে বর্তমান সরকার। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে
সংশয় সৃষ্টি হচ্ছে। স্বৈরাচার বিদায়ের পর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল করবে তদন্ত সংস্থা। এছাড়াও চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুক্রবার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রিপোর্ট দাখিলের পর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে। এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে দলটি আত্মপ্রকাশ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায়। ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব হয়েছেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ ওসমান পাটোয়ারির বাবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্য। দলটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, তাদের দল ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায়, যেখানে জনগণের ইচ্ছাই হবে শাসনের ভিত্তি। বাংলাদেশে যদি রাজনীতির সূচনা করতে হয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দিয়ে রাজনীতির শুরু করতে হবে। একথা স্পষ্ট। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বলতে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র চাই। রাজধানীর পশ্চিম শাওড়াপাড়ায় একটি বাসা থেকে 2 বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বড় বোন মরিয়ম সাবেক সরকারি কর্মকর্তা। ভারী ও ধারালো বস্তু দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয় বলে জানা গেছে। ঘটনার তদন্তে আলামত সংগ্রহ করেছে ডিবি, সিআইডি ও পিবিআই। রাজধানীর পশ্চিম শাওড়াপাড়ার শামীম সরণির একটি বাড়িতে ভাড়া থাকতেন 60 বছর বয়সী মরিয়ম বেগম ও তার ছোট বোন 52 বছর বয়সী সুফিয়া বেগম। সঙ্গে থাকতেন মরিয়মের মেয়ে মিষ্টি। শুক্রবার রাত 8টার দিকে অফিস থেকে বাসায় ফিরে দেখতে পান মা ও খালার মরদেহ। পরে তার স্বজন ও এলাকাবাসীকে জানালে উপস্থিত হয় পুলিশ। এ সময় বরিশালে ছিলেন মরিয়মের স্বামী সাবেক বন কর্মকর্তা কাজী আলাউদ্দিন। রক্তাক্ত লাশ, রুমের মধ্যে একটা লাশ সুফিয়া বেগম, ওনার শালী, এবং ডাইনিং রুমে হলো ওনার ওয়াইফ মরিয়ম বেগমের লাশ, আর ওনার মেয়ে মিষ্টি বসে কাঁদছিল। তখন 7টা-8টার দিকে আর কি কল আসতে বাসায় যে এই মিষ্টি আপু আসছে, এই বাসায় এসে দেখতেছে দরজার তালা খুলে দেখতেছে যে এরকম পড়ে আছে। তো তারপরে আর কি সাথে সাথে এসে তারপর আমরা আর কি হ্যাঁ। বিআইডব্লিউটি এর প্রশাসনিক কর্মকর্তা মরিয়ম 2022 সালে অবসরে যান। এ ঘটনায় হতভম্ব দীর্ঘদিনের সহকর্মী ও প্রতিবেশীরা। কিছু দেখতে দেয় না। আমার সাথে চাকরি করতো, আমরা একসাথে চাকরি করতাম পাশাপাশি টেবিলে। তো এখন শোনার পরে খারাপ লাগছে। আইন শৃঙ্খলার লোকজন সব হইলো মেয়েটাকে নিয়ে সব তথ্য নিচ্ছে, আমাদেরকে কাছে যেতে দেয়নি। আমরা হইলো ওনার আরেকটা বোন আছে, বোন জামাই আত্মীয় স্বজন কয়েকজন আছে, ওদের সাথে কথা বলে আমরা চলে আসছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি, ডিবি ও পিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ভবনের নিরাপত্তা কর্মী ও তার স্ত্রীকে। কোনো গ্রিল কাটা নাই বা কোনো পিছন দিয়ে ঢোকার কোনো অবস্থা ছিল না। আমরা প্রতিটা চেক করেছি। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন দিক মাথায় রেখে কাজ করতেছি। কারণে আসলো বা ঘরে কোনো জিনিস খোয়া যায় না, ল্যাপটপ, কানের দুল, হাতের বালা সব ঠিক ছিল। আমরা বিভিন্ন দিক মাথায় রেখে কাজ করতেছি। কয়েকটা বিষয় আমাদের 2-3টে ফুটেজ আমরা শর্ট লিস্টে নিয়ে আসছি। আমরা দেখি, আমরা চেষ্টা করতেছি। ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারের পাশে অবৈধ টিনের ঘর থেকে মাসে আদায় প্রায় 25 লাখ টাকা। উচ্ছেদের ভয় দেখিয়ে যা থেকে 8 লাখ টাকা নেয়ার অভিযোগ পরিচালক মমিনুর রহমানের বিরুদ্ধে।
তাকে মোট 50 লাখ টাকা তুলে দিতে কল্যাণ সমিতির কোষাধ্যক্ষকে চাপ দেন সাধারণ সম্পাদকও। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে অভিযোগ জমা পড়েছে। মহাখালীতে ৪৭ একর জমিতে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। কর্মকর্তা কর্মচারীর জন্য কোয়ার্টার বরাদ্দ হয় শুরু থেকেই। ১৫৮টি কোয়ার্টারের বাইরে খালি জায়গায় টিনের ঘর তৈরি করে ভাড়া আদায় করছে কিছু কর্মচারী ও দখলদার। ৫৫০'র মতো ঘর থেকে মাসে আদায় প্রায় ২৫ লাখ টাকা। জনস্বাস্থ্যের নতুন পরিচালক ডাক্তার মমিনুর রহমান যোগদানের পর ১৩ জানুয়ারি অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিন সময় বেঁধে নোটিশ দেন। সপ্তাহ না যেতেই চাপ দেন টাকার জন্য। ড্রাইভার, অফিস সহায়ক, টেকনিশিয়ান সহ অবৈধ সুবিধাভোগীরা মিলে ৮ লাখ টাকা সংগ্রহ করে জমা দেন পরিচালকের দপ্তরে। কেউ ২০,০০০, কেউ ১০,০০০, কেউ ৫,০০০, এইভাবে টাকা দিয়ে দিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট জোগাড় করে দপ্তর সম্পাদক কল্যাণ সমিতির ফারুক খানের কাছে টাকাটা রক্ষিত ছিল। ওখান থেকে ফারুক খান এবং ইফতেখার সাহেব পরিচালক মহোদয়কে টাকাটা তারা বুঝিয়ে দেন। কাঁচা ঘর ভেঙে দিলে তো কিছু করার নাই, হ্যাঁ, এটা যেহেতু নিয়ম আছে কাঁচা ঘর রাখা যাবে না, কিন্তু টাকা দিব কেন? ৬ এপ্রিল পরিচালক মমিনুর রহমানের দপ্তরে কোষাধ্যক্ষ শফিকুল ইসলামকে ডেকে ৫০ লাখ টাকা তুলে দিতে বলেন। আগে থেকেই সেখানে ছিলেন সাধারণ সম্পাদক ডাক্তার ইফতেখার আহমেদ ও দপ্তর সম্পাদক ফারুক খান। আমাকে ডেকে উনি চেক রেডি করতে বলে এবং বলে এই বিষয়টা যাতে কেউ না জানে। আর ডাক্তার ইফতেখার আহমেদ তসলিম স্যার বলেন যে আমরা ৩ জন একদিকে, আপনি এখন কি করবেন? এরপর দিনই ইস্তফা দেন কোষাধ্যক্ষ। বিষয়টি জানাজানি হলে তাকে ফোন করে বিষয়টি এখানেই শেষ করতে বলেন দপ্তর সম্পাদক ফারুক খান। ব্যাপারটা না বলাই দরকার ছিল। পুরা আইপিএস মহল্লা জানে যে তোর কাছে টাকা চাইছে, তোর মুখ দিয়ে না আসলে তাও ৫০ লাখ, যদি একজনের মুখে ২ লাখ চায়, 5 লাখ চায়, 10 লাখ চায়, সেটা হইতো, সেটা যদি বলতো, সেটা যে একজন নির্দিষ্ট না সত্যি কইছে, সত্যি সব জায়গায় বলা যায় না দোস্ত। অভিযোগ নিয়ে ভিন্ন তথ্য মিলেছে ইনস্টিটিউট পরিচালক ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্যে। এই বিষয়টা সঠিক না, কারণ হচ্ছে যে ওই বিষয়ে আমরা কোনো আলাপ আলোচনা করিনি বা ওই ধরনের কিছু আমি জানাও নেই। আমরা মূলত কাজ করেছি এফডিআর নিয়ে। আমি আর অন্য কোনো বিষয়ে জানি না। এই টাকাটা আসলে কোন পারপাসে, এটা আমি জানি না, এটা তো আমার নলেজে নেই। আপনি কি তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যে এই টাকাগুলো তুলে আপনার এখান থেকে যে সংগ্রহ করা হলো, এই টাকাগুলো আসলে তার কাছে আছে, সেইটাই কি দেখি আমি একটু যদি বলতেন আমাকে এই কথাটা। না, এটা রেকর্ড করবো না। এছাড়া উন্মুক্ত দরপত্রে ইজারা নিয়ে কারসাজির অভিযোগে বন্ধ আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ক্যান্টিনও। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির ১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। এর আগে শুক্রবার রাতে একই স্থানে ঢাকাগামী মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটিও উদ্ধার করা হয়েছে। এতে করে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে ফরিদপুরে ভাঙা জংশন এলাকায় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা, খুলনা, বেনাপোল ও রাজবাড়ী ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। ভাঙা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বারৈ জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর পরে গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকা দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। শুক্রবার বিকেলে বঙ্গোপসাগর এলাকার নদীপথ দিয়ে তাদের পুশ ইন করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় নৌকায় করে ৬২ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বন বিভাগের কর্মীরা তাদের আটক করে মান্দারবাড়িয়া টহল পানিতে নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, বিএসএফ তাদেরকে জড়ো করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আরও কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হবে। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলেননি কোনো বন কর্মকর্তা।
বেশিরভাগ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা মাপা হয় 41.2 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস, তবে এরপর নামতে পারে বৃষ্টি। সপ্তাহখানেক আগেও সূর্যের এমন প্রখরতা ছিল না। কয়েকদিন ধরে সকাল থেকে তীব্র গরমের অনুভূতি চুয়াডাঙ্গায়। এতে দিনের বেশিরভাগ সময় ছাতা নিয়ে চলতে হচ্ছে ঘরের বাইরে বের হওয়া মানুষকে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে, এরপর নামবে বৃষ্টি। এই যারা ভ্যান রিক্সা চালি খায় তাদের যে কি কষ্ট এই রোদ গরমে, আর সস্তে না। দেখছেন না কি গরম, এত পরিমাণ গরম নিয়ে বাইরে থাকা যায়? সাধারণ মানুষ অনেক কাজ করে, তারা এই গরমে রোদ্রে কি করে কাজ করবে এবং তাদের সংসার কিভাবে চলবে? ভ্যাপসা গরমে জনজীবন ব্যাহত হচ্ছে মেহেরপুরে। সকাল থেকে শুরু হয় প্রখর রোদ, দুপুরের গরম থাকে সবচেয়ে বেশি। চুয়াডাঙ্গার পাশের এই জেলায় শুক্রবার দুপুর 12টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস। রোদ বাইরে, গরম, রাত পা মনে হচ্ছে জ্বলছে আরাম ভাব, আর এত পরিমাণ তাপ সহ্য করা যাচ্ছে না। একই সময় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 37.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 37%। দুই মিলে চরম অস্বস্তি, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেশি। তাপমাত্রা এত যে আমরা চালানো যাচ্ছে না গাড়ি, একটু যদি চালাচ্ছে আবার যে একটু ছামাতে কোনো গাছ চালাতে যায় রেস্ট করতেছে। প্রচণ্ড গরম অস্থির হয়ে যাচ্ছে, বৃষ্টি বাদল নাই, বৃষ্টি বাদল হলে ভালো হয়। শুক্রবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি। আর্দ্রতার কারণে অস্বস্তি বেশি, এতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে কম। সাগর লাগোয়া কুয়াকাটায়ও মৃদু তাপপ্রবাহ। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় 37.1 ডিগ্রি। গরমে রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক সুমন। সুমন, মেহেরপুরে আজকের তাপমাত্রা কেমন জানাবেন, আর এই গরমে সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব পড়েছে, বিশেষ করে হাসপাতালগুলোর পরিস্থিতি জানাবেন, রোগী বেড়েছে কিনা? গত 2 দিন ধরে কিন্তু মেহেরপুর ওই এলাকায় কিন্তু তীব্র তাপদাহ রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বিশেষ করে গতকাল সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যেটি 41.2 ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে প্রখর রোদ থাকলেও বেলা 12টা পর্যন্ত, অর্থাৎ 12টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয় এবং 3টায় এবং সন্ধ্যা 6টায়, সেক্ষেত্রে আজকে এখন পর্যন্ত তাপমাত্রা সকালে রেকর্ড করা হয়নি, বেলা 12টার সময় চুয়াডাঙ্গা রেকর্ড করবে। এর আগে গত 2 দিন ধরে মেহেরপুরে দুপুর 12টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করেছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত মাঝারি তাপ প্রবাহ থাকলেও বিকেল 3টে পর্যন্ত সেটি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে রেকর্ড করা হচ্ছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতে পারে যে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে গত 2 দিন ধরে মেহেরপুরে। আর এই তীব্র তাপদাহ আর প্রচণ্ড রোদের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক যে চলাচল, সেটি সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ, বিশেষ করে তারা ভ্যান চালক, রিক্সা চালক এবং মাঠে কর্মরত শ্রমিকরা। প্রচণ্ড রোদের তাপে মাঠের যে মাটি সেটিও গরম হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড রোদের কারণে তারা টিকতে না পেরে ফসলের মাঠে যে কাজ চলছে সেই কাজ থেকে আসলে কিছুক্ষণ পরই গাছের দিকে ছুটতে হচ্ছে অথবা প্রচুর পানি খেতে হচ্ছে। 11টা এবং 12টার পর থেকে আসলে মাঠে কাজ করার মতো শ্রমিক থাকছে না। সেই ক্ষেত্রে গত 2 দিন ধরে শ্রমিক সংকটও দেখা দিচ্ছে বিভিন্ন এলাকার ফসলের মাঠে। বিশেষ করে এখন এই মুহূর্তে পাট এবং মরিচের চাষ হচ্ছে, এই ক্ষেত্রে প্রতিদিনই শ্রমিক লাগছে, যেহেতু বৃষ্টি নেই সেই ক্ষেত্রে জমি পরিচর্যার জন্য শ্রমিকের প্রয়োজন। আর এই তীব্র তাপদাহের কারণে আসলে শ্রমিকরা মাঠে কাজ করতে চাইছে না। সেক্ষেত্রে যারা চাষি বা কৃষক, তাদের বক্তব্য হলো যে এই সময় যদি জমির পরিচর্যা ঠিকমতো করতে না পারা যায় তাহলে আসলে ফসলের উৎপাদন কিছুটা হলেও ব্যাহত হবে। আর এছাড়াও বিভিন্ন ধরনের রোগবালাই, বিশেষ করে গরমের সময় শিশু এবং বয়স্করা যে গরমের যে তাপ এবং হিটের যে তাপ প্রবাহ, সেই তাপ প্রবাহে অসুস্থ হয়ে বিশেষ করে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে 3টি হাসপাতাল আছে সেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শ দুপুর 12টার আগে যদি বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে, এবং যদি বেরও হতে হয় সেক্ষেত্রে বিকল্প হিসেবে ছাতা ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। নাওসেদ যে তাপ প্রবাহ আছে তাতে ডিহাইড্রেশন অর্থাৎ ডায়রিয়ার সংখ্যা বেশি থাকছে। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছে যে কয়দিন এই তীব্র তাপদাহ থাকবে সেই কয়দিন যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করে এবং নিরাপদ স্থানে থাকে। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক সুমন। আসন্ন কোরবানিতে 10 থেকে 15% চামড়া কম সংগ্রহের শঙ্কা করছে ব্যবসায়ীরা। তারা বলছেন, বর্তমান পরিস্থিতির কারণে অনেকেই কোরবানি থেকে বিরত থাকতে পারে, পাশাপাশি পশুর মজুতও কম।
সব মিলিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ কষ্টকর হবে। তবে প্রাণী সম্পদ উপদেষ্টার দাবি, চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তা নেই, নিশ্চিত করা হবে ন্যায্য মূল্যও। দেশের চামড়ার বার্ষিক চাহিদা সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। ঈদের সময় সংগ্রহকৃত চামড়া দিয়েই সারা বছর চলে ট্যানারির কারখানাগুলো। কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, যারা বড় পরিসরে কোরবানি দিত তাদের অনেকেই স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক। অনেকে বেশি সংখ্যক পশু কোরবানি নাও দিতে পারে। আবার ট্যানারি মালিকদের কাছে মোটা অঙ্কের টাকা বকেয়া দীর্ঘদিন ধরে। সব মিলিয়ে চামড়া সংগ্রহ আগের চেয়ে কম হবে। এছাড়াও তীব্র গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের। আমাদের ধারণা মনে হয় অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের জন্য হয়তো কিছুটা চামড়া সংগ্রহ কম হতে পারে, 10 থেকে 15% মনে হয় কম হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে। আমাদের গত বছরের টার্গেট ছিল 95 লক্ষ থেকে 1 কোটি পিস গরু, ছাগল, মহিষ মিলে, সেটা সংগ্রহ হয়েছে। এবার আমরা মনে করি যে হয়তো বা 80 থেকে 85 লাখ পিস আপনার পশু কোরবানি হতে পারে। পশু কোরবানি সন্তোষজনক হবে বলে দাবি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। জানান, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। ছাড় দেওয়া হবে না কোনো কারসাজি। যাদের উপর কোরবানি দেওয়া নিয়ম তারা দেবেন। তো কাজে আমার মনে হয় রাজনৈতিক কারণে হয়তো যেগুলি বড় বড় হতো সেটা না হতে পারে, সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। হ্যাঁ, তো আমরা মনে করি যে যেই তথ্য মানে যতটুকুই চাহিদা থাকুক সেটার প্রস্তুতি আমাদের মৎস্য প্রাণী সম্পদের আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,24 লাখ, যা গত বছরের চেয়ে প্রায় 5.5 লাখ কম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও প্রাচীন সভ্যতা নিদর্শন মিলেছে কুমিল্লার লালমাই পাহাড়ে। সদর দক্ষিণ উপজেলার বালাগাজীর মুড়া এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে উঠে এসেছে বহু প্রাচীন স্থাপনার নিদর্শন। ধারণা করা হচ্ছে স্থাপনাটি 7ম শতাব্দীর পরের। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর গ্রামের চারাবাড়ি এলাকায় মাটি খননের সময় এই পুরাকীর্তির খোঁজ পান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাথমিকভাবে একটি প্রাচীন দেয়ালের অংশবিশেষ উন্মোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে পাওয়া গেছে মৃৎপাত্রের ভগ্নাংশ। ধারণা করা হচ্ছে এটি 7ম শতাব্দীর পরের কোনো স্থাপনা। উন্মোচন হওয়া অংশটি কেন্দ্রীয় মন্দিরের বহির্ভাগ। স্ট্রাকচারের অংশবিশেষ পেয়েছি যেটা প্রায় 2 মিটার চওড়া। সেটাকে হয়তোবা আমরা অনুমান করছি হয়তোবা এটা কোনো প্রাচীন স্থাপনা বা কোনো বৌদ্ধ মন্দিরের একটা গর্ভগৃহ হতে পারে। 7 সদস্যের এই খনন দল বালাগাজীর মোড়ার ইতিহাস উন্মোচনে কাজ করছে। এপ্রিলে শুরু হওয়া এই কাজ চলবে জুন পর্যন্ত। ফ্লোর লেভেল এটা আমরা আজকে পেয়েছি, এটারও একটা আলাদা কন্টেক্সট নাম্বার পড়বে। এভাবে আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য অনুসারে এক একটার কন্টেক্সট নাম্বার দেই। এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য গবেষণায় একাধিক দল কাজ করছে জানালেন জেলা প্রশাসক। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্পেশালাইজড একটা দপ্তর, তারা এটা নিয়ে কাজ করছে এবং আমরা চাইবো যে সবগুলো যে নিদর্শন আমরা পেয়েছি এগুলো সমন্বিতভাবে এটার জন্য সংরক্ষণ করা হয় এবং এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন শালবন বিহার, আনন্দ বিহার বা রূপবান মুরার মতো আরও একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উন্মোচিত হতে পারে সেখানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 32টি স্থানে এবছর পরিযায়ী পাখি এসেছে প্রায় 1.5 লাখ। তবে টাঙ্গুয়ার হাওরে আশঙ্কাজনক হারে পাখি কমেছে। সেখানে প্রতি বছর প্রায় 1.5 লাখের বেশি পাখি আসলেও এবছর এসেছে মাত্র 22,000। গবেষকেরা বলছেন 3 দশকের মধ্যে সবচেয়ে কম পরিযায়ী পাখি এসেছে এবার। জলাভূমিতে অতিরিক্ত গোচারণ, হাঁস চাষ ও মাছ শিকারকে এর কারণ বলছেন গবেষকেরা। দেশের সবচেয়ে বেশি পরিযায়ী পাখি সমাবেশ দেখা যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পিয়ং, লালমাথা পুঁতিহাঁস, পাতিকুট পাখি, বৈকাল তিলি ও ফুলুরি হাঁসই বেশি আসে এখানে। এবছর টাঙ্গুয়ার হাওরে এসেছে 22,500 পরিযায়ী পাখি, অথচ আগের বছরও ছিল প্রায় 1.5 লাখ। প্রতি বছর দেশের 32টি স্থানে পাখি গণনা হয়। এর মধ্যে রয়েছে হাকালুকি, পাইকারবিল, উপকূলীয় এলাকা, দমারচর, সোনাদিয়া, ভোলা ও সুন্দরবন। গবেষকেরা বলছেন জলচর এই পাখির আশ্রয় ও খাবারের এলাকায় বেড়েছে নানামুখী সংকট। 1992 সালের পর থেকে এই বছর সবচেয়ে কম পাখি আমরা পেয়েছি। চায়না দুয়ারি জাল এবং অন্যান্য জালের
ব্যবহার এত বেশি হয়েছে এবং হাওরে অনেক ফিশারম্যান ছিল, এই ধরনের একটা ডিস্টারবেন্স গোচারণ ভূমিটা হয়েছে টাঙ্গুয়ার হাওরে, এটাও অনেক বড় আমাদের ক্ষতির কারণ। জলাভূমি নির্ভর প্রাণী রক্ষায় রাজশাহীতে 2টি উপজেলায় 2টি বিল সংরক্ষিত ঘোষণা করেছে সরকার। গোদাগাড়ির বিলভালা এবং তানোরের বিলজুয়ানার জলাভূমি পরিযায়ী পাখি ও বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত। প্রতিটি জলাভূমি এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় আছে, যেগুলো প্রাকৃতিক জলাভূমি। এই জলাভূমিগুলোকে এখন সংরক্ষণের জন্য সরকারিভাবে তো পদক্ষেপ নিতেই হবে, পাশাপাশি স্থানীয় জনগণকেও সেখানে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে পাখি সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। দেশে প্রায় 732 প্রজাতির পাখির দেখা মেলে, এর মধ্যে 320 প্রজাতির পরিযায়ী। প্রতি বছর শীত শুরুর আগে অক্টোবর থেকে খাবারের সন্ধান এবং বংশবৃদ্ধির জন্য হাজারো মাইল পাড়ি দিয়ে আসতে শুরু করে এই পরিযায়ী পাখি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাইকে।